হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শিক্ষক রুদ্রজ্যোতি চক্রবর্তী। আজকে তোমাদের সামনে আবার একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। সেই ক্লাসটা হচ্ছে ইংরাজির একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইংরাজির সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে একটা ক্লাস আজকে আমরা করব। আজকের ক্লাসের মূল বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে সেন্টেন্স এবং তার প্রকারভেদ। বাচ্চাদের জন্য যেমন খুব ইম্পর্টেন্ট, যারা ইংরাজি শিখছে, অনেকে বড় হয়ে গেছে কিন্তু তাদের এই খুব ছোট ছোট জায়গাগুলোতে কিছু কিছু প্রবলেম থেকে যায়। সেই প্রবলেমগুলো মেটানোর জন্য খুব ইম্পর্টেন্ট। আবার কম্পিটিটিভ এক্সাম যেরকম সিউলেট বা এই ধরনের বিভিন্ন উচ্চ পর্যায়ের যে কম্পিটিটিভ এক্সামে জেনারেল ইংলিশ দরকার হয়, সেই জেনারেল ইংলিশের আন্ডারেও এটা থাকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এবং বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো আজকের এই ক্লাসটা ওভারঅল বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আমি তোমাদের কথা দিতে পারি যে আজকের এই ক্লাসটা যদি কেউ মন দিয়ে দেখে, তারপরে সেন্টেন্স এবং তার মূল 5টা যে প্রকারভেদ রয়েছে সেই সম্পর্কে কারোর কোনো সমস্যা থাকবে না। আর যদি কারোর কোনো সমস্যা কোথাও কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, বা মনে বুঝতে তো প্রবলেম হবে না, যদি মনে কোনো নতুন প্রশ্নের উদ্ভব ঘটে, সেটা সে আমাকে কমেন্টে করতে পারে। আমি তার উত্তর কমেন্টে দিয়ে দেবো, বা সেটা সম্পর্কে যদি মনে করি যে বিস্তারিত বোঝানোর জন্য আবার একটা ভিডিও করা প্রয়োজন, সেই ভিডিও আমি নতুন করে আবার করে দেবো। চলো দেখতে থাকি তাহলে আজকের ক্লাস। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? আমাদের প্রথম সেন্টেন্স সম্পর্কে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? আমরা যদি সেন্টেন্সের সংজ্ঞা দেখি, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এক বা একাধিক শব্দ, কতগুলো এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স কাকে বলে? একটা বা একাধিক শব্দ বসতে পারে, একটা শব্দ নিয়েও একটা সেন্টেন্স তৈরি হতে পারে, একাধিক শব্দ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হতে পারে। এক বা একাধিক শব্দ, এই জায়গাগুলোতে কিন্তু তলায় দাগ দেবে, এইটা দেখে দেখে লিখবে কিন্তু পরিষ্কার করে খাতায়, এবং এই জায়গাগুলোতে অন্য কালি দিয়ে তলায় দাগ দেবে। এক বা একাধিকের জায়গায়, শব্দ বা শব্দগুচ্ছের জায়গায় একটা শব্দ নিয়ে সেন্টেন্স তৈরি হতে পারে বা একাধিক শব্দগুচ্ছ নিয়ে সেন্টেন্স তৈরি হতে পারে। তারা পাশাপাশি বসে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট। সেন্টেন্স তৈরি হতে গেলে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করাটা খুবই দরকার। পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না হলে পরে সেন্টেন্স তৈরি হবে না। পাশাপাশি কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ বসলেই সেন্টেন্স তৈরি হয় না। সেন্টেন্স তৈরি হতে গেলে অবশ্যই যেটা দরকার হয় সেটা হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। পূর্ণাঙ্গ অর্থ মানে একটা মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায় কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে, তখন সেই শব্দ বা শব্দগুচ্ছকে বলা হয় সেন্টেন্স। একটা উদাহরণ যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা সেন্টেন্সের উদাহরণ। আই ইট রাইস, কেন? একটা মনের ভাব এটা প্রকাশ করছে যে আমি ভাত খাই, একটা পূর্ণাঙ্গ মনের ভাব। কিন্তু যদি কেউ বলে আই রাইস, আমি ভাত, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করছে না, তাই এটা কিন্তু কোনো সেন্টেন্স না। তাহলে এখানেও কতগুলো শব্দগুচ্ছ পাশাপাশি বসে একটা শব্দমালা শব্দগুচ্ছ তৈরি করেছে, এখানেও কতগুলো শব্দগুচ্ছ পাশাপাশি বসেছে। একাধিক শব্দ মানেই শব্দগুচ্ছ, কিন্তু এখানে শব্দগুচ্ছগুলো একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পেরেছে যে হ্যাঁ আমি ভাত খাই, বোঝা যাচ্ছে কী বলতে চাইছে এইটার মধ্যে দিয়ে। কিন্তু এখানে আমি ভাত, এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না যে ও কী বলতে চাইছে। আমি ভাত, এটার তো কোনো মানে হয় না। আমি ভাত, ভাত তো নিশ্চয়ই বলবে না যে আমি ভাত। মানুষই একটা কথা বলতে পারে, সুতরাং মানুষ যদি বলে আমি ভাত, সেটা মিনিংলেস একটা ওয়ার্ড, মিনিংলেস একটা কথা। সুতরাং এটা মনের ভাব প্রকাশ করছে না, তাই এটা শব্দ নয়। পাশাপাশি মানে এটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স নয়, বাক্য নয়। পাশাপাশি অনেকগুলো শব্দগুচ্ছ বসেছে, এই একটা শব্দ এই একটা শব্দ, দুটো শব্দ মিলিয়ে একটা শব্দগুচ্ছ পাশাপাশি বসেছে, কিন্তু এরা বাক্য তৈরি করতে পারেনি। এখানেও অনেকগুলো শব্দগুচ্ছ পাশাপাশি বসেছে, 3টে শব্দ মিলিয়ে একটা শব্দগুচ্ছ হয়েছে, পাশাপাশি বসেছে, কিন্তু এরা বাক্য তৈরি করতে পেরেছে কারণ এরা মনের ভাব প্রকাশ করতে পেরেছে। এই তো হলো শব্দগুচ্ছ দিয়ে আমরা বুঝলাম যে সেন্টেন্স কাকে বলে। শব্দগুচ্ছ, একাধিক শব্দ যখন পাশাপাশি বসছে তখন তাকে বলে শব্দগুচ্ছ। এবার যদি কেউ বলে স্যার একটা শব্দ, যে বলেছে এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ, তার মানে একটি শব্দ এবং একাধিক শব্দগুচ্ছ। তাহলে যদি বলে একটা শব্দ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়, এর একটা উদাহরণ দিন দেখি, যে একটা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি হয়। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন গেট আউট।
ঠিক আছে, ওয়েক আপ, এগুলো কিন্তু একটাই শব্দ, কেবলমাত্র একটা ভার্ব। গেট আউট একটা ভার্ব, ওয়েক আপ একটা ভার্ব, বেরিয়ে যাও বা উঠে পড়ো, এটুকুই একটা সেন্টেন্স হতে পারে। হয়তো তুমি ঘরে ঢুকলে মাস্টারমশাই তোমাকে বললো, তুমি পারমিশন ছাড়া হয়তো ঘরে ঢুকে পড়েছো, মাস্টারমশাই তোমাকে বললো গেট আউট, অর্থাৎ বেরিয়ে যাও, বা ওয়েক আপ অর্থাৎ উঠে পড়ো। তো বা ওয়েক আপ অর্থাৎ উঠে পড়ো। ঠিক আছে, মা সকালবেলা ঘুম থেকে তোলার সময় তোমাকে বললো ওয়েক আপ, উঠে পড়ো। ইট, খাও। ড্রিঙ্ক, পান করো। ইটসেলফ, এগুলো এক একটা সেন্টেন্স। হয়তো এক গ্লাস জল দিয়ে তোমার মা তোমাকে বললো ড্রিঙ্ক বা ড্রিঙ্ক ইট, শুধু ড্রিঙ্ক বললেও কিন্তু সেটা বোঝায় শব্দ। এবারে একটা সময় অক্সফোর্ড ডিকশনারি মনে করতো যে সেন্টেন্স হতে গেলে অবশ্যই ভার্ব থাকা প্রয়োজন। একটি ভার্ব একা সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ব্যতীত সেন্টেন্স হতে পারে না। অক্সফোর্ড, আমরা সেন্টেন্সের সংজ্ঞা কী পড়লাম? সেন্টেন্সের সংজ্ঞা পড়লাম এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। রাইট, এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তাকে বলে সেন্টেন্স। একটা সময় অক্সফোর্ড ডিকশনারির মতে যে ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া সম্ভব নয়, ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া সম্ভব নয়। ভার্ব ব্যতীত সেন্টেন্স হয় না। ভার্ব না থাকলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি তিনটে জিনিস থাকে। কি কি থাকে একটা সেন্টেন্সের মধ্যে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে শব্দগুচ্ছ যদি বসে, এই যে একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই অর্ডারটা মেনটেন করা সম্ভব, যে যেখানে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে। একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসে, কিন্তু একটি শব্দ যদি কেবলমাত্র বসে, তাহলে সেই একটি শব্দের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট হবে, সেটা তো সম্ভব না। আর আমি তার উদাহরণও দেখালাম, যেরকম ওয়েক আপ, গেট আউট, সিট ডাউন, এইগুলো একটি শব্দেরই। হ্যাঁ, তুমি হয়তো বলবে সিট একটা শব্দ, ডাউন একটা শব্দ, কিন্তু না, সিট ডাউন টোটালটা মিলিয়ে একটা শব্দ ধরা হয়। সিট ডাউন একটা ফেজ, একটা শব্দ, একটা ফেজ, এটা বসে পড়ো। তো এইগুলো যে একটাই মাত্র শব্দ দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, মা হয়তো তোমার, স্যার হয়তো তুমি পড়া বলে ফেলেছো, স্যার তোমাকে বললো সিট ডাউন, বসে পড়ো, ইটসেলফ এটা একটা সেন্টেন্স হচ্ছে, সিট ডাউন। বা গেট আউট, বেরিয়ে যাও, ইটসেলফ একটা সেন্টেন্স হচ্ছে। বা ওয়েক আপ, উঠে পড়ো, ইটসেলফ একটা সেন্টেন্স হচ্ছে। তখন এই অর্ডারটা কী করে মেনটেন হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা একটা সেন্টেন্সের সাধারণ অর্ডার আমরা জানি। তখন অক্সফোর্ড ডিকশনারির মতামত অনুযায়ী যে সাবজেক্ট না থাকলেও চলবে, অবজেক্ট না থাকলেও চলবে, ভার্বটাকে মাস্টভাবে থাকতে হবে, ভার্ব থাকতেই হবে। ভার্ব না থাকলে সেন্টেন্স হওয়া সম্ভব নয়, এটা অক্সফোর্ড ডিকশনারি বলল। ভার্ব না থাকলে সেন্টেন্স হওয়া সম্ভব নয়। যেমন গেট আউট একটা ভার্ব, বেরিয়ে যাও, যাওয়া একটা কাজ করা বোঝাচ্ছে। ওয়েক আপ, উঠে পড়ো, একটা ভার্ব, ওঠা একটা কাজ করা বোঝাচ্ছে। সিট ডাউন, বসে পড়ো, একটা ভার্ব, বসা একটা কাজ করা বোঝাচ্ছে। ভার্ব থাকতেই হবে, এটা অক্সফোর্ড বলল, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া সম্ভব নয়। কিন্তু তারপরে আরেক দল সাহিত্যিক আসলো, যারা আধুনিক ইংরাজি সাহিত্যিক, তারা একটা নতুন মতামত দিল। তারা কি বলল? তারা বলল যে ভার্ব ব্যতীত বা ভার্ব ছাড়াও স্বাধীন সেন্টেন্স সম্ভব। এটা কারা বললো? এটা বললো হচ্ছে আধুনিক সাহিত্যিকরা, অর্থাৎ নতুন প্রজন্মে যে সাহিত্যিকরা আসলো
প্রাচীন সাহিত্যিকরা না, বয়স্ক সাহিত্যিকরা না, আধুনিক সাহিত্য, আধুনিক ইংরাজি সাহিত্য মনে করলো ভার্ব ছাড়াও সেন্টেন্স সম্ভব। কীরকম? যেরকম গুড নাইট ইটসেলফ একটা সেন্টেন্স, গুড মর্নিং, গুড নাইট, নাইস, এগুলো ইটসেলফ একটা সেন্টেন্স। ধরা যাক কারোর সাথে ভোরবেলা তোমার দেখা হলো, তাকে তুমি বললে গুড মর্নিং, এটা ইটসেলফ একটা সেন্টেন্স। বা কারোর সাথে তোমার রাত্রিবেলা দেখা হলো, তাকে তুমি বললে গুড নাইট, এটা ইটসেলফ একটা সেন্টেন্স। কারোর সাথে কেউ তোমাকে জিজ্ঞেস করলো আমাকে দেখতে কীরকম লাগছে, তুমি তাকে উত্তর দিলে নাইস, এটা ইটসেলফ একটা সেন্টেন্স। এগুলো কিন্তু ভার্ব না। গুড নাইট কোনো, গুড মর্নিং কোনো ভার্ব নয়, গুড নাইট কোনো ভার্ব নয়, নাইস কোনো ভার্ব নয়। গুড মর্নিং জাস্ট একটা ফেজ, গুড নাইট একটা ফেজ, নাইস একটা অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব। কিন্তু নাইস একটা অ্যাডভার্ব না, সরি, ভেরি সরি, নাইস একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব তো হচ্ছে ভার্বের দোষগুণ বোঝাচ্ছে, নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউনের দোষগুণ বোঝাচ্ছে। কেউ একটা জিজ্ঞেস করলো যে আমাকে দেখতে কেমন লাগছে, তুমি বলে নাইস, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো কিন্তু কোনোটা ভার্ব নয়, কিন্তু এগুলো একটা সেন্টেন্স। কাউকে যদি আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে দেখা হলো, বললাম গুড মর্নিং, একটা সেন্টেন্স এটা, শুধু গুড মর্নিংটুকু। কাউকে বললাম গুড নাইট শুতে যাওয়ার সময়, এটা একটা সেন্টেন্স। নাইস একটা সেন্টেন্স। টাটা বা বাই একটা সেন্টেন্স। এগুলো কিন্তু ইটসেলফ সেন্টেন্স, কিন্তু এগুলো ভার্ব না। তাহলে এই যে মানে অক্সফোর্ড ডিকশনারির যে মতামতটা ছিল ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া সম্ভব নয়, এই মতামতটাকে খণ্ডন করলো কিন্তু আধুনিক সাহিত্যিকরা। তারা কি বলল? ভার্ব ছাড়াও স্বাধীন সেন্টেন্স হওয়া সম্ভব। তাহলে সেন্টেন্স সম্পর্কে আমরা সামগ্রিক ধারণা এর মাধ্যমে লাভ করলাম। কি কি ধারণা লাভ করলাম? সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, একটি অর্থ প্রকাশ করে, একটি অর্থ প্রকাশ করে, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা, ঠিক আছে? তাকে বলে সেন্টেন্স। ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে প্রাচীন সাহিত্যিকদের মত, লিখে নেবে এখানে, প্রাচীন সাহিত্যিকদের মত এবং অক্সফোর্ড ডিকশনারিতে লেখা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আধুনিক সাহিত্যিকদের মত, লিখে নেবে। আধুনিক সাহিত্যিকদের মতে ভার্ব ছাড়াও সেন্টেন্স সম্ভব। প্রাচীন সাহিত্যিকদের মতে ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব নয়। তার এক্সাম্পল হিসেবে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো লিখে নেবে। কী কী এক্সাম্পল দিয়েছিলাম হচ্ছে গেট আউট, ওয়েক আপ, সিট ডাউন, এই সমস্তগুলো যেগুলো ভার্ব, যেখানে সাবজেক্ট অবজেক্ট নেই, কিন্তু ভার্বটাই ইটসেলফ একটা সেন্টেন্স। আর ভার্ব ছাড়াও স্বাধীন সেন্টেন্স হওয়া সম্ভব। তার এক্সাম্পল হিসেবে এগুলো লিখে নেবে: গুড মর্নিং, গুড নাইট, নাইস। এবার আমরা আসবো সেন্টেন্সের প্রকারভেদে। সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স মূলত 5 প্রকার। সেন্টেন্সের 2 রকমের প্রকারভেদ আছে, জানো তো? এক প্রকারে সেন্টেন্স 5 প্রকার, আরেক প্রকারে আছে সেন্টেন্স 3 প্রকার, ঠিক আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেন্টেন্স প্রধানত 2 প্রকার, 2 ভাগে 2 রকম প্রকার রয়েছে। এক ভাগে সেন্টেন্স 5 প্রকার, আরেক ভাগে সেন্টেন্স 3 প্রকার। তো এই যে 3 প্রকারের যে ভাগটা, মানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই ভাগটা এখন আমরা পড়ব না। এইটা আমরা ক্লজ পড়ার পরে পড়ব। ক্লজ নামক একটি একটি চ্যাপ্টার রয়েছে ইংলিশ গ্রামারে। সেই ক্লজ চ্যাপ্টারটা পড়ার পরে আমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভাগে আমরা যাব, তাহলে তোমরা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না, ঠিক আছে? আর মূলত সেন্টেন্স মূল 5টা ভাগে বিভক্ত, ঠিক আছে? এই 5টা ভাগ কী কী? 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম ভাগটা হচ্ছে কি, 5টা ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। দ্বিতীয় ভাগটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তৃতীয় ভাগটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য। চতুর্থ ভাগটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। পঞ্চম ভাগটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তাহলে কি কি পড়লাম? সেন্টেন্সের 5টা ভাগ আমরা কি কি জানলাম এখনো পর্যন্ত?
না 5টা ভাগ যেগুলো জানলাম, এক হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তোমরা কিন্তু এগুলো সব প্রত্যেকটা ভালো করে নোট ডাউন করবে, এদিক দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে যেমন করে লিখেছি এই 3টে ভাগ, এই 3টে ভাগও লিখবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স লিখে নিচে ব্র্যাকেট করে লিখে রাখবে যে ক্লজ পড়ার পরে পড়ানো হবে, এবং আমি খুব তাড়াতাড়ি ক্লজের ভিডিও পুরো দেব, তারপরে এইগুলোও আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এবার পড়ি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক কাকে বলে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কাকে বলে, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক কাকে বলে, অপটেটিভ কাকে বলে, এক্সক্লামেটরি কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা এবার পড়ি, দেখতে থাকো। তাহলে আমরা এবার প্রথম যেটা দেখব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে, সেটা সম্পর্কে আমরা ডিটেলসে দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে না, যে বাক্যের মধ্যে দিয়ে আমরা কোনো একটা বিবৃতি বা কোনো একটা বর্ণনা বুঝতে পারি। কি বিবৃতিমূলক বাক্য বা এর আরেকটা নাম আছে, সেই আরেকটা নাম কি বর্ণনামূলক। ঠিক আছে, বর্ণনামূলক। ঠিক আছে, এই বাক্যের মধ্যে দিয়ে কি হয় না, বিবৃতি, কোনো একটা বিবৃতি দেওয়া বোঝায়, কোনো একটা কথা বলা। বিবৃতি দেওয়া মানে সাধারণ একটা কথা প্রকাশ করা, কথা বলা, মনের একটা কথা বলা বোঝায়, বা একটা বর্ণনা দেওয়া বোঝায়। তোমরা বাচ্চা যারা রয়েছো তারা বিবৃতি, যারা বুঝতে পারছো না বিবৃতি কাকে বলে, বাচ্চারা বর্ণনাটা বোঝো। ঠিক আছে, বর্ণনামূলক মানে কোনো একটা কিছুর বর্ণনা আমি দিচ্ছি। ধরা যাক রাম দেখতে সুন্দর একটা ছেলে, রাম একটা ভালো ছেলে, রমা একটি সুন্দরী মেয়ে, এগুলো বর্ণনা দিচ্ছি। রাম কেমন ছেলে না রাম ভালো ছেলে, রমা কেমন মেয়ে, রমা সুন্দরী মেয়ে, তার বর্ণনা দিচ্ছি। ঠিক আছে, বর্ণনামূলক বাক্য যেগুলো তাদের বলা হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কি হয় না, বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়, বর্ণনা প্রকাশ পায়। তোমরা বর্ণনাটা মনে রাখবে। ঠিক আছে, বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মধ্যে দিয়ে আমরা কোনো একটা কিছুর বর্ণনা প্রকাশ করতে পারি, যে বাক্যের মধ্যে দিয়ে, তাকে বলে বর্ণনামূলক বাক্য। ধরা যাক আমি ভাত খাই, এটা একটা বর্ণনা। কিসের বর্ণনা? আমি খাচ্ছি, কি খাচ্ছি, খাওয়ার বর্ণনা। আমি স্কুলে যাই, এটা একটা বর্ণনা। কিসের বর্ণনা? আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি তার বর্ণনা, আমি স্কুলে যাচ্ছি। আমি জোরে হাঁটি বা আমি জোরে দৌড়াই, এটা একটা বর্ণনা। কিসের বর্ণনা? আমি কিভাবে দৌড়াচ্ছি তার বর্ণনা। এই সমস্ত বাক্যগুলো, আই ইট রাইস, আই ওয়েন্ট স্কুল, আই রান ফাস্ট, আই ক্যান রান ফাস্ট, এই সমস্ত বাক্যগুলো বর্ণনামূলক বাক্য। রমা ইজ এ বিউটিফুল গার্ল, রাম ইজ এ গুড বয়, এই সমস্ত বাক্যগুলো, রমা সুন্দরী মেয়ে, রাম ভালো ছেলে, রহিম ইজ ভেরি অনেস্ট বয়, রহিম ইজ এ অনেস্ট বয়, রহিম খুব সৎ ছেলে, এই সবগুলো, রহিম কেমন ছেলে তার বর্ণনা দেওয়া হচ্ছে, বর্ণনামূলক বাক্য। যেসব বাক্যের মধ্যে দিয়ে কোনো না কোনো বর্ণনা প্রকাশ পায় তাকে বলে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, একটা হচ্ছে হ্যাঁবাচক বর্ণনামূলক বাক্য, একটা হচ্ছে নাবাচক বর্ণনামূলক বাক্য। তাহলে কী কী দুটো ভাগ কি? একটা হচ্ছে হ্যাঁবাচক বর্ণনামূলক বাক্য, একটা হচ্ছে নাবাচক বর্ণনামূলক বাক্য। এই হ্যাঁবাচক বর্ণনামূলক বাক্য যাকে বলা হয় ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য। ঠিক আছে, কি বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নাবাচক বর্ণনামূলক বাক্য বা নাবাচক বাক্য, যাকে ইংরেজিতে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। কি বলে? নেগেটিভ। নেগেটিভ মানে না, না, নেগেটিভ মানে হচ্ছে না। ঠিক আছে, নোকে নেগেটিভ বলা হয়, নো, এ নো, নো, নোকে বলা হয় বড় কথায় নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, এই দুটো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যের দুটো ভাগ। এবার আমরা দেখে নেব এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে কী বোঝায় বা এর মধ্যে দিয়ে কী ধরনের বাক্যগুলো প্রকাশ পায়, আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কী ধরনের বাক্যগুলো প্রকাশ পায়। চলো দেখে নেওয়া যাক। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা যদি উদাহরণ দেখি, হি রেড দ্য বুক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কোথাও না নেই, সে বই পড়েছে, কোথাও বলেনি সে বই পড়েনি, না, পড়েছে। নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
হ্যাঁ বাচক, বলেনি ছিলেন না, ছিলেন। রাম ইজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে, এটা একটা হ্যাঁ বাচক, বলেনি রাম ভালো ছেলে না। রমা ইজ এ বিউটিফুল গার্ল, রমা একটা সুন্দরী মেয়ে, এটা হ্যাঁ বাচক, কোথাও বলেনি যে না রমা সুন্দরী মেয়ে নয়। এগুলো সব হ্যাঁ বাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভাগ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটো ভাগ রয়েছে হ্যাঁ বাচক এবং না বাচক, তার মধ্যে একটা। আর হ্যাঁ বাচক সেন্টেন্স কোনগুলো? যেই বাক্যগুলোর মধ্যে দিয়ে হ্যাঁ বাচক বর্ণনা প্রকাশ পায় তাকে বলা হয় হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্য। তাতে কি বলা হচ্ছে দেখা যাক। বলছে অপু ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়, অপু একটা বুদ্ধিমান ছেলে না। বলেনি কিন্তু অপু ইজ এ ফুল বয়, অপু একটা বোকা ছেলে, সেটা বলেনি। বললে আবার হ্যাঁ বাচক হয়ে যেত, বলা থাকতো না যে অপু বোকা ছেলে নয়, অপু বোকা ছেলে, সেটা হ্যাঁ বাচক। কিন্তু কি বলেছে? অপু চালাক ছেলে নয়, বুদ্ধিমান ছেলে নয়, ইজ নট এ ইন্টেলিজেন্ট বয়, অপু বুদ্ধিমান ছেলে নয়। এই যে নট কথাটা রয়েছে, না, এই নট কথাটা একটা বাক্যকে না বাচক বাক্য বানায়। দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলেনি, নট কথাটা রয়েছে। বলেনি যে দে দে স্টাডিজ বা দে ওয়ার স্টাডিং ইন এ রুম, তারা একটা ঘরের মধ্যে বসে পড়ছিল, এটা কিন্তু বলা হয়নি কোথাও। বলা হয়েছে ফুটবল খেলেনি, পড়তে পারে, ঘুরতে পারে, ঘুমাতে পারে, যা খুশি তাই করতে পারে, কিন্তু ফুটবল খেলেনি। এই যে না, নি বা না, নি বা না, এই শব্দগুলো রয়েছে, খেলেনি বা খেলে না। এই নট শব্দটা এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বিবৃতিমূলক, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বিবৃতিমূলক, কাকে বলে কিভাবে হয় বুঝে গেলে এবার এই গোটা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন, সেই বাক্যের গঠন কিভাবে হয় সেটা আমরা দেখছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন কিভাবে হয় না, এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখা যাক প্রথম বাক্যটা আমরা দেখি। হি রিড দ্য বুক, এখানে হিটা কি? সাবজেক্ট। রিড মানে পড়ে, পড়াটা কি? ভার্ব। কি পড়ে? সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আসে সাবজেক্ট, আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আসে অবজেক্ট। তাহলে রিড বা পড়া এটা হচ্ছে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো? কে পড়ে? সে পড়ে। আর কি দিয়ে প্রশ্ন করো? কি পড়ে? বই পড়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আসে হচ্ছে সাবজেক্ট। কে পড়ে? রিড মানে পড়া, কে পড়ে? সে পড়ে, তাহলে সেটা হচ্ছে কি? সাবজেক্ট। কে পড়ে? কি পড়ে? বই পড়ে, তাহলে বইটা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা অবজেক্ট। তাহলে প্রথমে আসলো সাবজেক্ট, তারপরে আসলো ভার্ব, তারপরে আসলো অবজেক্ট। দেখো এই প্যাটার্ন হলো কিনা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওয়াজ মানে ছিল, এইটা হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে, আলাদা করে লিখি ভার্ব কথাটা। ওয়াজ মানে ছিল, এটা হচ্ছে এখানে ভার্ব, ভি লিখছি, হ্যাঁ ভার্বকে। ওয়াজ মানে ছিল, এটা হচ্ছে এখানে ভার্ব। ছিল, কে ছিল? কে দিয়ে প্রশ্ন করলে আসে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট। কে ছিল? নেহেরু ছিল। কি ছিল? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল। ছিলটা ভার্ব, ছিলকে প্রশ্ন করো। ওয়াজ বা ছিলটা ভার্ব, ছিলকে ধরো, ছিলকে প্রশ্ন করো। কে ছিল? নেহেরু ছিল। কি ছিল? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল, তাহলে এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট, নেহেরুটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ মানে ছিলটা হচ্ছে ভার্ব, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো এই গঠনই কিন্তু এলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠনটা সেটা এই বেসিসে হয়, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই বেসিসে গঠনটা হয়। তাহলে প্রথম আমরা পড়লাম অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, তাকে বলে বর্ণনামূলক বাক্য। তারপরে পড়লাম এর দুটো ভাগ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বলা হয় হচ্ছে হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্সকে বলা হয় হচ্ছে নাবাচক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটো উদাহরণ পড়লাম। কী কী উদাহরণ? হি রিড দ্য বুক, সে বই পড়ে। নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেগেটিভ সেন্টেন্সের দুটো উদাহরণ পড়লাম। অপু ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়,
দে ডু নট প্লে ফুটবল। এই যে নটটা রয়েছে, এই যে নটটা রয়েছে, এই নটটা এগুলোকে কিন্তু নেগেটিভ সেন্টেন্স বানিয়েছে। নট না থাকলে নেগেটিভ সেন্টেন্স হবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, আশা করি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবে, আমি ভালো করে বুঝিয়ে উত্তর দিয়ে দেবো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, যে সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল, 5টা ভাগের মধ্যে সেকেন্ড যে ভাগটা ছিল সেন্টেন্সের, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, কাকে বলে মানে প্রশ্নবোধক বাক্য যে হবে তার যে ক্রাইটেরিয়াগুলো কী রুলস রয়েছে দেখা যাক। কী রুলস রয়েছে? রুলসগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য 3 রকমের জিনিস দিয়ে শুরু হয়। প্রশ্নবোধক বাক্যে যে শুরুটা, সূচনাটা, বাক্যের শুরুটা, সেটা 3 রকমের জিনিস দিয়ে হয়। ধরা যাক একটা বাক্যের উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে। হোয়েন ডু ইউ কাম টু মাই হাউস? তুমি কখন আমার বাড়িতে আসবে? শুরুটা কী দিয়ে হলো? হোয়েন দিয়ে। এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো দিয়ে শুরুটা করা সম্ভব। এরকম 3 প্রকারের জিনিস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। কি? প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কি দিয়ে? অক্সিলারি, AUXILIARY, অক্সিলারি। বানানটা করে পড়ে দিলাম যাতে তোমাদের ভুল না হয়। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কাকে বলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, অ্যাটসেট্রা, অর্থাৎ এই সমস্ত কিছু প্রভৃতি। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এইগুলোকে বলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বা মডাল অক্সিলারিজ, ক্যান, কুড, মে, মাইট। কাকে বলে মডাল অক্সিলারিজ? কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অ্যাটসেট্রা, এগুলোকে বলে হচ্ছে মডাল অক্সিলারিজ। বা WH ওয়ার্ড, কাকে বলে WH ওয়ার্ড? হু, হোয়েন, হাউ, হুম, হোয়াট, হোয়ার, অ্যাটসেট্রা, এগুলোকে বলে WH ওয়ার্ড। এই সমস্তগুলো দিয়ে শুরু হয়, খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে শুরু হয়, থাকতেই হবে বাক্যের প্রথমে এগুলো। হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বা মডাল অক্সিলারিজ, বা এই যে অর, এখানে বারবার করে অর লিখে দিয়েছি। হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বা মডাল অক্সিলারিজ, বা WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়, হতেই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, মডাল অক্সিলারিজ বা WH ওয়ার্ড ছাড়া শুরু হবে না, কোনোভাবেই শুরু হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে হবে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো দিয়ে শুরু হতে হবে। অথবা মডাল অক্সিলারিজ দিয়ে শুরু হতে হবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অ্যাটসেট্রা, এগুলো দিয়ে শুরু হতে হবে। অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে হবে, হু, হোয়েন, হাউ, হুম, হোয়াট, হোয়ার, অ্যাটসেট্রা, এগুলো দিয়ে শুরু হতে হবে। এবং শেষে কোশ্চেন মার্ক অবশ্যই থাকতে হবে। বাক্যটা শেষ হওয়ার পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকতে হবে। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হওয়ার রুলস বা নিয়ম। তোমরা নোট করে নাও, এইটা পুরোটা আছে নিয়ম। নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপরে আমরা আসছি পরের ব্যাপারে। পরে দেখছি এর উদাহরণ কী কী। দেখো, এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। যেরকম একটা উদাহরণ আমরা লিখলাম, হি ইজ ডুইং সামথিং। ইজ হি ডুইং সামথিং? হি ইজ ডুইং সামথিং। মেন বাক্যটা কি? যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি, হি ইজ ডুইং সামথিং, সে কিছু একটা করছে। হি ইজ ডুইং সামথিং, সে কিছু করছে। এটাকেই আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখি, তখন বাক্যটা কি হয়ে যাচ্ছে? তখন বাক্যটা হয়ে যাচ্ছে যে ইজ হি ডুইং সামথিং, সে কি কিছু করছে। এই যে ইজটা কি? ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ডুটা হচ্ছে মেন ভার্ব, ইজটা হচ্ছে তার হেল্পিং ভার্ব, সেটা সামনে চলে এলো। ইজ হি ডুইং সামথিং, সে কি কিছু করছে। শুড হি গো দেয়ার? শুড হি গো দেয়ার, সে কি সেখানে যাবে। শুডটা কি? শুডটা হচ্ছে মডাল অক্সিলারিজ। হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসবে। হোয়েনটা কি? হোয়েনটা WH ওয়ার্ড। তাহলে 3টে জিনিস দিয়ে শুরু হয় বলেছিলাম। একটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ইজ, তার উদাহরণ দেখো, ইজ দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে।
দুই বলেছিলাম মডেল অক্সিলারিজ, শুড তার উদাহরণ দেখো, আগের পেজে তোমরা নিশ্চয়ই নোট করেছো, সেই শুডটা দেখো, শুড রয়েছে অক্সিলারিতে, মডেল অক্সিলারিতে, মডেল অক্সিলারিজ, শুডটা তার উদাহরণ। হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ডের মধ্যে রয়েছে, দেখো হোয়েনটা তার উদাহরণ। প্রত্যেকটা দিয়ে একটা অক্সিলারি ভার্ব, একটা মডেল অক্সিলারি, একটা WH ওয়ার্ড, তিনটে দিয়েই তিনটের আমি উদাহরণ দিয়ে দিলাম। এরকম প্রত্যেকটা WH ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা হেল্পিং ভার্ব মানে হেল্পিং ভার্ব দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে, প্রত্যেকটা মডেল অক্সিলারিজ দিয়ে উদাহরণ দেওয়া যায়। এত তো দেওয়ার সময় নেই, তোমাদেরও প্রচুর সময় নষ্ট হবে। তোমরা বই টই যখন পড়বে তথ্যগুলোকে এইগুলো মাথায় রাখো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। বই টই যখন পড়বে তখন দেখবে, ভালো করে লক্ষ্য করে দেখবে, যেখানে যেখানে কোশ্চেন, এই যে মাস্ট কোশ্চেন চিহ্ন আছে, কোশ্চেন চিহ্ন আছে, কোশ্চেন চিহ্ন আছে, দেখবে ভালো করে যেখানে যেখানে কোশ্চেন চিহ্ন থাকে শেষে, সেইগুলোকে ভালো করে নোট করবে, ভালো করে লক্ষ্য করবে, দেখবে হয় প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, নয় মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, নয় WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলেই তোমাদের তখন আমার কথাটা যে হ্যাঁ রুদ্র স্যার এটা বলেছিল, কথাটা তোমাদের স্পষ্ট হয়ে যাবে একদম। দেখো তোমাদের পরের সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য। কি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য? এই অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কি কি বোঝানো হয়? বোঝানো হয় আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝানো হয়। তাহলে প্রথম আমরা পড়লাম অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে দিয়ে কি কি বোঝানো হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝানো হয় হচ্ছে বিবৃতি বা বর্ণনা বোঝানো হয়। এই বর্ণনা দু প্রকারের হতে পারে, একটা হ্যাঁবাচক বর্ণনা, একটা নাবাচক বর্ণনা, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভের আন্ডারে। অ্যাসার্টিভের পরে আমরা পড়লাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে প্রশ্ন বোঝায়, প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন বোঝায়। এই প্রশ্নবোধক বাক্য ক্রাইটেরিয়া হচ্ছে হয় WH ওয়ার্ড বা মডেল অক্সিলারিজ বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য, যেখানে কি আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়। কিভাবে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় দেখা যাক উদাহরণ। আর এর একটা নিয়ম হচ্ছে সাবজেক্টটা উজ্জ্ব থাকে সবসময়। এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি হয়? উজ্জ্ব থাকে। সাবজেক্ট অর্থাৎ ইউ সেটা উজ্জ্ব থাকে। যেরকম উদাহরণ দেখলেই বুঝতে পারবে, যেরকম ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, এটা কি অর্ডার বোঝানো হচ্ছে অর্থাৎ আদেশ। এখানে একটা সাবজেক্ট আছে ইউ ডু ইট কুইকলি, ডু ইট কুইকলি তাড়াতাড়ি করো, কে করবে? তুমি করবে, তোমাকে আমি আদেশ করছি এটা তাড়াতাড়ি করো। অর্থাৎ এখানে একটা ইউ বা তুমি কথাটা উজ্জ্ব আছে, বলার দরকার পড়ে না। ইউ ডু ইট কুইকলি বলার দরকার পড়ে না, খালি ডু ইট কুইকলি বলতে হয়, দরকার পড়ে না এবং বলতেও নেই। এটাই নিয়ম যে সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকবে। ডু ইট কুইকলি অর্ডার বোঝাচ্ছে। নেভার টেল এ লাই, অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, কখনো মিথ্যা কথা বলবে না। নেভার টেল এ লাই কাকে বলছি? ইউ, তোমাকে বলছি, কখনো মিথ্যা কথা বলবে না, কিন্তু ইউটা বলতে নেই, ইউটা উজ্জ্ব থাকে। প্লিজ গিভ মি এ পেন বা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার কেউ যদি বলে, এটা কী করছে? রিকোয়েস্ট করছে, যে প্লিজ বলছে, রিকোয়েস্ট করছে। কাকে বলছে? প্লিজ ইউ গিভ মি এ পেন বা গ্লাস অফ ওয়াটার, একটা ইউ কি থাকে? উজ্জ্ব থাকে এখানে, কিন্তু সেটা বলতে নেই এবং বলার দরকারও পড়ে না। ঠিক আছে, এটা রিকোয়েস্ট করছে। তাহলে এটা অর্ডারের উদাহরণ দিলাম, একটা অ্যাডভাইসের উদাহরণ দিলাম, একটা রিকোয়েস্টের উদাহরণ দিলাম। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য। তার মধ্যে দিয়ে 3 রকমের জিনিস প্রকাশিত হয়। দেখো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য। এই ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য বা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? আমরা কি বুঝতে পারি না, মনের ইচ্ছা, কি মনের ইচ্ছা বা প্রার্থনা। ঠিক আছে, মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় অপটেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে। একটা এর বিশেষত্ব হচ্ছে মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মে, MAY, মে, মে শব্দটা দিয়ে শুরু হয়। যেরকম সব ক্ষেত্রে কিন্তু তাই বলে মে দিয়ে শুরু হয় এমনটা নয়। কোথাও কোথাও এরকম হতে পারে যে মে দিয়ে শুরু হলো না, মেয়েটা বাক্যের মাঝখানে রইল। আবার কোথাও কোথাও হতে পারে যে বাক্যে মেয়েটা নেই, মেয়ে বলে কোনো ওয়ার্ড বাক্যেই নেই, কিন্তু তবুও সেটা অপটেটিভ সেন্টেন্স হবে যদি সেটা দিয়ে মনের একটা ইচ্ছা বা ঈশ্বরের কাছে মনের একটা প্রার্থনা প্রকাশ পায়। মনের একটা ইচ্ছা যে আমার ইচ্ছা আছে এটা হোক, বা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি এটা হোক, এই দুটোর মধ্যে কোনো একটা যদি প্রকাশ পায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মে দিয়ে শুরু হয় এবং অথবা মে একটা না একটা জায়গায় থাকে সেন্টেন্সে। যেরকম কি মে দিয়ে শুরু হয়, এর একটা উদাহরণ আমি দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু মে দিয়ে শুরু হয়, বারবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে।
যেমন মে দিয়ে শুরু হয়, একটা তার উদাহরণ বলছি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও, আমি চাই তুমি জীবনে সুখী হও, আমি এটা প্রার্থনা করছি, আমি উইশ করছি, ইচ্ছা প্রকাশ করছি যে তুমি জীবনে সুখী হও, তুমি জীবনে বড় হও, ভালো থাকো। ঠিক আছে, তো মে দিয়ে শুরু হচ্ছে। আবার মে মাঝখানে রয়েছে, এরকমও একটা উদাহরণ দিচ্ছি, গড মে ব্লেস ইউ, এটাকে মে গড ব্লেস ইউও বলা যায়, মেটা আগে নিয়ে গিয়ে তারপরে গড ব্লেস ইউও বলা যায়, আবার গড মে ব্লেস ইউও বলা যায়। এটা তাহলে মেটা কেন আগে না দিয়ে মাঝে দিলাম, দুটোই করা যায়, কিন্তু এটা আমি আনলাম তোমাদের দেখানোর জন্য যে মেটা মাঝখানেও থাকতে পারে, শুরু যে হবে সবসময় মে দিয়ে এটা ঠিক নয়। আবার মে থাকবেই না এরকমও সেন্টেন্স হতে পারে, ইন্ডিয়া লিভ লং ইন্ডিয়া, ঠিক আছে, একটা উদাহরণ, লিভ লং ইন্ডিয়া, ভারত দীর্ঘজীবী হোক, আমি একটা ইচ্ছা প্রকাশ করছি যে ভারত দীর্ঘজীবী হোক, গড মে ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে ভগবান তোমার মঙ্গল করুক, ভারত দীর্ঘজীবী হোক, আমি প্রার্থনা করছি, আমি ইচ্ছা প্রকাশ করছি যে ভারত দীর্ঘজীবী হোক, ভারত অনেক নাম করুক। এখানে দেখো মে শব্দটাই নেই, তাহলে কি এটা অপটেটিভ সেন্টেন্স নয়? নিশ্চয়ই এটা অপটেটিভ সেন্টেন্স। মে নেই তো কি হয়েছে, এটাতে মেটা প্রথমে নেই, মাঝে আছে, এটা কি অপটেটিভ সেন্টেন্স নয়? এটাও নিশ্চয়ই অপটেটিভ সেন্টেন্স। মেয়ে মাঝে আছে তো কি হয়েছে, ইচ্ছা তো প্রকাশ করছে, প্রার্থনা তো প্রকাশ করছে, এখানে মেয়েটা প্রথমে রয়েছে। বেশিরভাগ বইতে দেখবে লেখা থাকে মেয়ে দিয়ে শুরু হয়, তাই আমি এখানে লাইনটা কোট করেছি, কিন্তু এটা যে সব ক্ষেত্রে সত্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে সত্য হলেও সব ক্ষেত্রে সত্য নয়, সেটা আমি তিনটে উদাহরণের মাধ্যমে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যার মাধ্যমে ইচ্ছা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ব, সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের এই 5টা বিভাগের মধ্যে লাস্ট ভাগ, সেটা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। কী সম্পর্কে পড়ব? এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। কি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য? এর মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? দুঃখ, আনন্দ, আবেগ, বিস্ময়, এগুলো প্রকাশ পায়। তাহলে এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? দুঃখ, আনন্দ, আবেগ আর বিস্ময় প্রকাশ পায়। ঠিক আছে, এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এবারে বলছে যে একটা 3টে উদাহরণ দেখি, এক্সাম্পল কী কী রয়েছে, এক্সাম্পল, ঠিক আছে, কী কী আছে। প্রথম হচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি, হুররে আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। কি প্রকাশ পাচ্ছে এর মধ্যে দিয়ে? আনন্দ প্রকাশ পাচ্ছে। তারপরে অ্যালাস, হাই, মাই কাউ ইজ ডেড, আমার গরুটা মারা গেছে। একজন চাষি মাথা চাপড়ে বলছে হায়, আমার গরুটা মারা গেছে। কি প্রকাশ পাচ্ছে? দুঃখ। তারপরে বলছে হোয়াট এ বিউটিফুল সিন, ওহ কি অপরূপ দৃশ্য। কি প্রকাশ পাচ্ছে? বিস্ময়, কোনো একটা কিছু দেখলাম, একটা সুন্দর নদী, সুন্দর পাহাড়, ঝর্ণা, কিছু একটা দেখে হচ্ছে ওহ হোয়াট এ বিউটিফুল সিন, কিছু একটা দেখলো, সুন্দর কিছু একটা দেখে সে বলছে, পাহাড়, নদী, ঝর্ণা, কিছু একটা সুন্দর কিছু দেখে বলছে ওহ হোয়াট এ বিউটিফুল সিন, কি অপরূপ দৃশ্য আমি দেখছি। কি প্রকাশ পাচ্ছে? বিস্ময়, সে বিস্মিত হয়ে গেছে, এত সুন্দর জিনিস দেখে অবাক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে আনন্দ প্রকাশ পাচ্ছে, এটার মাধ্যমে দুঃখ প্রকাশ পাচ্ছে, এটার মাধ্যমে বিস্ময় প্রকাশ পাচ্ছে। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী প্রকাশ পাচ্ছে? আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। অ্যালাস মাই কাউ ইজ ডেড, দুঃখ প্রকাশ পাচ্ছে, আমার গরুটা মরে গেছে। হোয়াট এ বিউটিফুল সিন, কি অপরূপ একটা দৃশ্য, কি প্রকাশ পাচ্ছে? বিস্ময় প্রকাশ পাচ্ছে। এবারে এখানে দেখো একটা মাস্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, একদম 100% স্টার মেরে নাও। ঠিক আছে, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যেমন দেখেছিলাম যে এই কোশ্চেন মার্কটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাস্ট। অনেকে আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স পুরো স্ট্রাকচার ঠিকঠাক লিখলো কিন্তু শেষে কোশ্চেন মার্কটা দিল না, স্ট্রাকচার লিখলো কিন্তু এই কোশ্চেন মার্কটা দিল না, তার পুরো কোশ্চেন মানে পুরো স্ট্রাকচারটা ঠিক লেখা সত্ত্বেও সেন্টেন্সটা কাটা হয়ে যাবে, শুধু এই কোশ্চেন মার্কটা সে দেয়নি বলে, দিতে ভুলে গেছে বলে। ঠিক আছে, তাই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেরকম কোশ্চেন মার্ক দেওয়া বাধ্যতামূলক, মাস্ট, ঠিক একই রকমভাবে এই যে আমাদের এক্সক্ল্যামেটরি সেন্টেন্স আছে, এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে এক্সক্ল্যামেটরি সাইন দেওয়াটা মাস্ট, বাধ্যতামূলক। এক্সক্ল্যামেটরি সাইনটা কী জিনিস? এই জিনিস, এই জিনিস, এই জিনিস, এই সাইনটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। দেখো হুররে এর পরে এই সাইনটা আছে, অ্যালাসের পরে এই সাইনটা আছে,
হোয়াট এ বিউটিফুল সিন এই সাইনটা আছে, শেষে আছে। বাক্যের কোথাও যেখানে বসাটা প্রযোজ্য, যেমন হুররে একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, তারপরে সাইনটা বসা প্রযোজ্য। অ্যালাস একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, তারপরে সাইনটা বসা প্রযোজ্য। তাহলে তুমি বলবে এখানে নেই কেন? হোয়াট কিন্তু এক্সক্লামেটরি ওয়ার্ড না, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। হোয়াট এ বিউটিফুল সিন পুরো বাক্যটা মিলিয়ে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, একটা বিস্ময়ের চিহ্ন তৈরি করেছে। যেমন হুররে ইটসেলফ ওয়ার্ডটা একটা আনন্দ তৈরি করে, আনন্দের প্রকাশ করে। অ্যালাস ইটসেলফ ওয়ার্ডটা একটা দুঃখ প্রকাশ করে, কিন্তু হোয়াট ওয়ার্ডটা কিন্তু একটা এক্সক্লামেটরি সাইন বা একটা বিস্ময় প্রকাশ করে না। হোয়াট এ বিউটিফুল সিন, কি অপরূপ দৃশ্যরে বাবা, এই পুরো ওয়ার্ডটা, পুরো ওয়ার্ড না, পুরো সেন্টেন্সটা একটা এক্সক্লামেটরি সাইন বা একটা এক্সক্লামেটরি ভাইব তৈরি করে, একটা বিস্ময় তৈরি করে। তাই পুরো সেন্টেন্সটার শেষে একটা এক্সক্লামেটরি চিহ্ন বসেছে। যেখানে এক্সক্লামেটরি ভাইব পাওয়া যাচ্ছে সেন্টেন্সটার মধ্যে, সেখানে একটা এক্সক্লামেটরি সাইন বসবে। এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম। যেখানে যেখানে এক্সক্লামেটরি ভাইব রয়েছে ওখানে ওখানে ওখানে, ঠিক আছে, এক্সক্লামেটরি সাইন না দিলে পরে কিন্তু, এই সাইনটা না দিলে পরে কিন্তু, এই সাইনটা না দিলে সেন্টেন্সটা পুরোটা কাটা হয়ে যাবে, সেন্টেন্সটার কোনো মূল্যই থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, এইটুকু আজকে পড়া থাকলো। তোমরা এইটুকু দেখবে, ভালো করে পড়বে, নোট ডাউন করবে, খাতায় লিখে লিখে পড়বে। সিনেমা দেখার মতো পড়লে কিন্তু হবে না, খালি দেখছো ওটা করলে হবে না। খাতা নিয়ে বসে লিখে লিখে পড়তে হবে। 2বার 3বার ভিডিওটা ভালো করে দেখবে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে গেছে। কোনো জায়গায় তোমাদের কোনো খামতি আছে এটা হতে পারে না, থাকতেই পারে না। যদি তবুও কোথাও কোনো প্রশ্ন তৈরি হয় আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি প্রয়োজন মোতাবেক ওখানে উত্তর তো অবশ্যই দেবো। আর প্রয়োজন মোতাবেক, প্রয়োজন মনে করলে আমি একটা নতুন ভিডিও তার উপরে তৈরি করে দেবো। ওকে, আজকের মতো বাই। আজকের মতো এই পর্যন্ত, টাটা।